দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ঋণের উচ্চ সুদহার, জ্বালানি সংকট আর আইন শৃঙ্খলা অবনতি 2025 জুড়েই ভোগান্তিতে ফেলেছে রপ্তানি খাতকে। বড় সংকট তৈরি করেছে ট্রাম্পের শুল্ক নীতি। এক বছরে বস্ত্র খাতের অর্ধ শতাধিক কারখানা বন্ধ, তথ্য বিটিএম এর। জ্বালানি সংকট, শুল্ক অশুল্ক বাধা দূর না হলে 6 মাসের মধ্যে সব কারখানা বন্ধের শঙ্কা। 2025 সালকে হতাশার বছর বলছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। ডিএসসির মূলধন কমেছে প্রায় 1 লাখ কোটি টাকা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ব্যাংক ঋণের উচ্চ সুদহার, জ্বালানি সংকট, কাস্টমসের হয়রানি ও ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল শেষ হতে যাওয়া বছরের ব্যবসায়ীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি ট্রাম্পের শুল্ক নীতিও ছিল ভোগান্তির আরেক বড় কারণ, এমনটাই জানিয়েছেন রপ্তানিমুখী ব্যবসায়ীরা। এসব সমস্যা সমাধান করা না গেলে সামনের বছরও নেতিবাচক প্রভাব পড়বে দেশের বাণিজ্যে, এমন শঙ্কাও তাদের। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। দেশের রপ্তানির সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাত। চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ খাত থেকে আয় এসেছে $3.5 কোটি ডলারের মতো। তবে আগস্ট থেকে এখন পর্যন্ত নেতিবাচক ধারায় চলছে এ খাতের রপ্তানি। ব্যবসায়ীদের অভিযোগ, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, খেলাপি নিরসনে নেওয়া নীতি, জ্বালানি সংকট, কাস্টমসের হয়রানি ও ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে বছর জুড়েই ঢিমে তালে চলেছে তাদের ব্যবসা। বছর পুরোটাই একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে গেছে। এখানে রাজনৈতিক অস্বস্তি, এখানে ব্যাংক পাড়ার যে একটা লুটিং, তারপর একটা অস্বস্তিকর পরিবেশ, ফাইন্যান্স পাচ্ছি না আমরা। বছরের শুরু থেকে আমরা জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের সংকট, কাস্টমসের, এনবিআর এর নানা রকমের সংকট, আর চতুর্থ তো ছিল সবচেয়ে বড় যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার কারণে কিন্তু ব্যবসা বাণিজ্যের পরিবেশ অনেকটাই বিঘ্নিত হয়েছে এবং আমরা সেই পরিবেশটা পাই। ভালো নেই দেশের রপ্তানির আরেক বড় উৎস পাট ও পাটজাত পণ্য খাত। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ খাত থেকে $67 কোটি ডলারের রপ্তানি আয় আসলো, তা প্রত্যাশার চেয়ে কম বলে দাবি তাদের। সারা বিশ্বে অর্থনীতির মধ্যে একটা গতিহীনতা সৃষ্টি হয়েছে বা সংকট তৈরি হয়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশের সকল সেক্টরেই এক্সপোর্ট যারা করছি আমরা, একটা নেগেটিভ প্রভাব ফেলেছে। জুট সেক্টরও সেই নেগেটিভ প্রভাবের মধ্যেই আছে। কয়েক বছর আগে কৃষি পণ্যের রপ্তানিতে আশার সঞ্চার হলেও বিগত 5 বছর ধরে ধারাবাহিকভাবে নিম্নমুখী এ খাতের আয়ের ধারা। চলতি বছরের 11 মাসে এ খাত থেকে আয় এসেছে $81 কোটি। শেষ হতে যাওয়া বছরে চামড়া ও চামড়াজাত পণ্য খাত থেকে $104 কোটি মতো রপ্তানি আয় আসলো, তা প্রত্যাশার চেয়ে কম বলে দাবি ব্যবসায়ীদের। তারা বলছেন ব্যাংক ঋণের উচ্চ সুদহার, ট্রাম্পের শুল্ক নীতি ও রাজনৈতিক অনিশ্চয়তা ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2024 was very good, but 2025 we face a lot of problem. One is যেহেতু আমরা ইউএসএ মার্কেটে আমাদের বিগ কোয়ান্টিটি শিপমেন্ট হয়, আমরা 2 টাইমস আমরা ট্যারিফের প্রবলেমে পড়েছিলাম। ব্যাংকের যে ইন্টারেস্ট রেট, সেটা আমরা খুব ভালোই প্রবলেম ফেস করতেছি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে চলতি বছর এখন পর্যন্ত রপ্তানি আয় এসেছে $4,352 কোটি। যদিও তালিকাভুক্ত 27টি পণ্যের মধ্যে 10টির প্রবৃদ্ধি আছে নেতিবাচক। আসছে বছর ব্যাংক ঋণের সুদহার কমানো, জ্বালানি সংকট সহ বিদ্যমান সব সমস্যার সমাধান চান ব্যবসায়ীরা। তবে এর আগে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের তাগিদ তাদের। সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতির একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা রাজনৈতিক সরকার ক্ষমতা নিবে, এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রত্যাশা। আমরা খুব আশাবাদী যে নতুন সরকার এসে এই সংকটগুলির সমাধানে সচেষ্ট হবে। ব্যবসায়ীদের আশা, নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে অভ্যন্তরীণ বিনিয়োগের পাশাপাশি গতি ফিরবে বৈদেশিক বিনিয়োগেও। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভারত থেকে ডাম্পিংয়ের মাধ্যমে সুতা আমদানি, ব্যাংক ঋণের উচ্চ সুদহার আর জ্বালানি সংকটে উৎপাদন খরচ বেড়েছে দেশের বস্ত্র খাতের, যার প্রভাবে এক বছরে এ খাতের অর্ধ শতাধিক কারখানা বন্ধ হয়েছে। এমন তথ্য বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর। এমন অবস্থা চলতে থাকলে 6 মাসের মধ্যে দেশের সব বস্ত্র কারখানা বন্ধ হয়ে যাবে বলেও শঙ্কা ব্যবসায়ীদের। তৈরি পোশাক দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস। বস্ত্র ও পোশাক মিলিয়ে এই দুই খাতে বিনিয়োগের পরিমাণ $75 বিলিয়ন, যেখান থেকে বছরে রপ্তানি আয় আসে $40 বিলিয়ন মতো। এজন্য 25% নগদ সহায়তা, আমদানি ঋণপত্র আর ব্যাংকিং সহায়তা দেয় সরকার। যদিও তা ক্রমশই কমছে বলে জানান এ খাতের উদ্যোক্তারা। এর সাথে ভারত থেকে ডাম্পিংয়ের মাধ্যমে 30 সেন্ট মূল্য হ্রাসে করা হয় সুতার আমদানি।
যার প্রভাবে 50টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে এক বছরে। সামনের দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা তাদের। এইভাবে যদি 6 মাস চলতে থাকে দেখা যাবে যে টেক্সটাইল বিহীন একটা সভাপতি, বিটিএম এর সভাপতি, এটাই আপনারা দেখবেন হয়তো আগামী দিনে। বিটিএমই আয়োজিত মতবিনিময় সভায় জানানো হয়, গেল 22 মাসে ভারত থেকে 137% সুতা আমদানি হয়েছে দেশে, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সহায়ক শিল্পগুলো। বলা হয়, বিগত সময়ে কোনো কারণ ছাড়াই একাধিকবার তুলা রপ্তানি বন্ধ করেছে ভারত, বন্ধ করা হয়েছে সুতার রপ্তানিও। এতে বিকল্প উৎস থেকে যা আমদানি করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা, ফলে ক্রয়াদেশ হারানোর পাশাপাশি বেড়েছে ব্যবসায়ের খরচ। 2.5 লক্ষ কোটি টাকার মতো এই সেক্টরে আমাদের যে বিনিয়োগ, এই বিনিয়োগটা মুক্ত করে পড়েছে। প্রায় 40% মিল একেবারেই বন্ধ, 30% গুলি নিভু নিভু জ্বলছে, আর কিছু মিল বন্ধ হওয়ার পথে। গত এপ্রিল থেকে অক্টোবর এই 7 মাসেই শুধুমাত্র আমরা ইন্ডিয়া থেকে আমাদের 950 মিলিয়ন ইউএস ডলারের সুতা ইম্পোর্ট হয়েছে। ভয়াবহ তথ্য, 22% বা 37% যে প্রবৃদ্ধি ঘটেছে সুতা ইম্পোর্টের ক্ষেত্রে, এটা আসলে আমাদের বুকে ছুরি না, আমাদেরকে শেষ করে দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় দেশজ উৎপাদন বা জিডিপিতে 13% অবদান রাখা এই খাতকে টিকিয়ে রাখতে গ্যাস বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। তাগিদ দিয়েছেন ব্যাংক ঋণের সুদহার কমিয়ে আনার পাশাপাশি ইডিএফ ফান্ড ব্যবহার আর দীর্ঘমেয়াদী প্রণোদনা প্রদানের পরামর্শ দিয়েছেন নীতিগত সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা কমিয়ে আনার। ইন্ডিয়া একটা পলিসি অ্যাডাপ্ট করে 3 ঘন্টা 4 ঘন্টা সময় এক্সস্ট করে, কিন্তু আমাদের বছর পার হয়ে যায়। অলরেডি আমরা লেট। আমাদের দাবি অতি শীঘ্রই 72 ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসা উচিত এই সেক্টরকে বাঁচানোর জন্য। অনুষ্ঠানে জানানো হয়, বস্ত্র কারখানার পাশাপাশি তৈরি পোশাক খাতের 250টি কারখানা বন্ধ হয়েছে গেল এক বছরে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 14 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,869-এ। বেচা কেনা হয়েছে 385 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 131টির, কমেছে 199টির, আর অপরিবর্তিত আছে 63টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 4,869 পয়েন্টে, যা গত বুধবার থেকে 14.56 পয়েন্টস কম। আজ টার্নওভার ওয়াইজ মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যা গত বুধবারের তুলনায় 13.9% বেশি। উল্লেখ্য, আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরমেন্স লক্ষ্য করা গেছে, যার মধ্যে হাইয়েস্ট লস হয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। টার্নওভার ওয়াইজ টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে টেক্সটাইল, ফলোড বাই ব্যাংক অ্যান্ড ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো সিটি ব্যাংক পিএলসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন অ্যান্ড রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। 2025 সাল ছিল পুঁজিবাজারের জন্য হতাশার, এমনটাই বলছেন বিনিয়োগকারীরা। এবছর জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ বাজার মূলধন হারিয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা, সূচকও কমেছে 350 পয়েন্ট। বেশিরভাগ সময় লেনদেন ঘুরপাক খেয়েছে 300 থেকে 400 কোটির ঘরে, আর তালিকাভুক্ত হয়েছে মাত্র একটি কোম্পানি। বিশ্লেষকরা বলছেন, চরম আস্থাহীনতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুপস্থিতি বাজারকে দুরবস্থায় ফেলেছে। একরামুল ইসলাম খানের রিপোর্ট। 2025 সালের 1 জানুয়ারি ঢাকা শেয়ার বাজারে লেনদেন শুরু হয় দরপতনের মধ্য দিয়ে। সেদিন লেনদেন হয়েছিল মাত্র 330 কোটি টাকা। বছর শেষ হতে আর মাত্র 3 কর্মদিবস বাকি। তার আগে রোববারও ডিএসইর প্রধান সূচক কমেছে 14 পয়েন্ট, আর লেনদেন হয় 385 কোটি টাকা। বছর ব্যবধানে সূচক কমেছে 349 পয়েন্ট। বেশিরভাগ সময়ে লেনদেন ঘুরপাক খেয়েছে 300 থেকে 400 কোটির ঘরে। শেয়ার বাজারে এত করোনা অবস্থা, একটা শেয়ারের দাম 50 পয়সা, একটা শেয়ারের দাম 50 পয়সা। মানুষের আস্থাহীনতা কোথায় চলে আসছে যে 50 পয়সা আমি একটা বায়ারলেস শেয়ার আমি কিনতে রাজি না। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর বর্তমান বাজার মূলধনের পরিমাণ 6,74,000 কোটি টাকা। এক বছরে বাজার মূলধন বেড়েছে মাত্র 10,000 কোটি টাকা। যদিও 2024 সালের তুলনায় বাজার মূলধন কমেছে প্রায় 1 লাখ কোটি টাকা। বছর জুড়ে লেনদেন আশঙ্কাজনকভাবে কম থাকায় বিনিয়োগকারীদের সাথে লোকসানে পড়েছে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকগুলো। আমরা যারা টপ 20 ব্রোকার আছি, আমাদেরও কিন্তু 1,000 কোটি টাকা আমাদের হচ্ছে মিনিমাম টার্নওভার না হলে আমাদের ব্রেক ইভেন হয় না।
তো সেক্ষেত্রে 400-500 কোটি টাকা আপনি কিভাবে সার্ভাইভ করবেন? আমাদের ম্যাক্সিমাম ব্রোকার হাউস, বড় বলেন ছোট বলেন, সবারই এই 2025 সাল নিশ্চিত আমি বলবো যে সবাই ক্ষতির মধ্যে তাদের দিন পার করেছে। পুঁজিবাজার সংস্কারে মার্জিন রুলস নীতিমালা সংশোধন সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে 1700 কোটি টাকা জরিমানাও করেছে। তবে কারো কাছ থেকে সে অর্থ আদায় করতে পারেনি বিএসইসি। বিএসইসির বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার সময় বলেছিলেন অর্ধশত কোম্পানি পুঁজিবাজারে নিয়ে আসবেন। আদতে চলতি বছর তালিকাভুক্ত হয়েছে মাত্র একটি কোম্পানি। ব্যবসায়ীরা বলছেন তালিকাভুক্তির প্রক্রিয়া জটিল ও ধীরগতির হওয়ায় আগ্রহ কম তাদের। যখন এসিসির অ্যাপ্রুভাল প্রসেস যেটা সেটা ইজ বেসড অন আ ভায়াবিলিটি অ্যাসেসমেন্ট। এসিসি মনে করে কিনা যে এখান থেকে যথেষ্ট এই ইনভেস্টমেন্টে যথেষ্ট রিটার্ন আসবে কি আসবে না, এই ইনভেস্টমেন্টের টাকাটা ফেরত দিতে পারবেন কি পারবেন না, তারা এটা যদি স্যাটিসফাইড হন তখন তারা অ্যাপ্রুভালটা দেন। এই যে এই স্ট্রাকচারটা আমি মনে করি আসলে হয়তো বা অ্যাপ্রোপ্রিয়েট না। তথ্য বলছে চলতি বছর ঢাকা স্টক এক্সচেঞ্জের আয় কমেছে 15 কোটি টাকা, মুনাফা করেছে 31 কোটি টাকা, যা গত বছরের চেয়ে অর্ধেক। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। শীতে বাজারে সরবরাহ কমের অজুহাতে সিরাজগঞ্জে ফের কাঁচামরিচের ঝাঁজ বেড়েছে। শনিবার কেজি প্রতি কাঁচামরিচ 50 টাকা বিক্রি হলেও রোববার তা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। বেড়েছে অন্যান্য সবজির দামও। তবে দিনাজপুরের হিলিতে এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচের 70 টাকা দরে বিক্রি হলেও এখন তা কমে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজন। নানা বৈশ্বিক সংকট ও নীতিগত সিদ্ধান্তের মধ্য দিয়ে 2025 সাল পার করল বিশ্ব অর্থনীতি। বছর জুড়ে সব আলোচনাকে ছাপিয়েছিল ট্রাম্পের শুল্ক নীতি। মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার বিশ্ববাজারে চাপে রেখেছে ভোক্তা ব্যয় ও বিনিয়োগকে। জেনে নেওয়া যাক চলতি বছর বিশ্ব অর্থনীতিতে প্রভাব রেখেছে এমন কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা। 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর আবারও নড়েচড়ে ওঠে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা। আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলে শুল্ক ও বাণিজ্য নীতির কড়াকড়ি। আলোচনায় বারবারই উঠে আসে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা। বছরের বড় প্রভাবক ছিল উচ্চ সুদের হার। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার 5% আশেপাশে ধরে রাখায় ঋণের খরচ বেড়ে যায়, আর এর প্রভাবে কমতে দেখা যায় বিনিয়োগ ও ভোক্তা ব্যয়। 2025 সালে যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয়। ইউক্রেন যুদ্ধ এবং গাজা সংকটের প্রভাবে জ্বালানি ও খাদ্য সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বছর জুড়ে 75 থেকে 90 ডলারের মধ্যে ওঠানামা করতে দেখা যায়। এর প্রভাব পড়ে পরিবহন খরচ ও নিত্য পণ্যের বাজারে। China 67%. That's tariff. চলতি বছর বিশ্ব অর্থনীতিতে বড় আলোচনার বিষয় ছিল শুল্ক ও বাণিজ্য নীতির কড়াকড়ি। বিভিন্ন দেশের উপর আমদানিতে উচ্চ শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। এতে বৈশ্বিক বাণিজ্যের গতি কমে যায় এবং রপ্তানি নির্ভর দেশগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। চীন তাদের বিরল খনিজ উপাদান রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে, আর যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে এনভিডিয়ার চিপ রপ্তানিতে নিয়ন্ত্রণ করে। অবশ্য চীনা নেতার সঙ্গে বৈঠকের পর দেশ দুটির বাণিজ্য উত্তেজনা অনেকটাই কমে আসে। নতুন বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে দেখা দেয় দীর্ঘ অচলাবস্থা। রেকর্ড 40 দিন ধরে চলা শাটডাউনে বহু সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যায়। 2025 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসেবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ছিল প্রায় 3% কাছাকাছি। চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি বিশ্ব অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। 2025 সালে বিশ্বজুড়ে AI-তে মোট বিনিয়োগ ছিল প্রায় $1.5 ট্রিলিয়ন। এনভিডিয়া বিশ্বের প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে $5 ট্রিলিয়ন বাজার মূলধন অর্জন করে। এবছর স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বেড়ে রেকর্ড $4,530 পৌঁছাতে দেখা যায়। অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্বর্ণের জোরালো চাহিদা, দুর্বল মার্কিন ডলার, মার্কিন সুদের হার হ্রাসের প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনাই এর পেছনে কারণ। বিটকয়েনের দামও এবছর রেকর্ড $1,26,000 ছাড়িয়ে যায়। ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টোকারেন্সিপন্থী নীতি বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদার কারণে একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যম হয়ে ওঠে বিটকয়েন। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।